প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। সে কি তা বললে হবে? সুদ কিছু পাবো না? সে মেয়ে তার এই সম্পত্তি কে রক্ষা করবে? সে কি? আরে আমি তো চিনি না, আমি তো ভাবলুম তোমাদের কুটুম। অবিবাহিত হবেন এমন সম্ভাবনা কি আছে? জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত 9টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প রাধারানী। রাধারানী একটি ছোট্ট মেয়ে, তার বয়স এখনো 11 পেরোয়নি। তাদের অবস্থা আগে খুবই ভালো ছিল, কিন্তু এখন একেবারেই তা নয়। তার বাবা মারা যাবার পরে তার মা একজন জ্ঞাতির সঙ্গে একটি মোকদ্দমা নিয়ে জড়িয়ে পড়েন। সর্বস্ব দিয়ে মোকদ্দমাটি লড়লেও রাধারানীর মা হাইকোর্টে মোকদ্দমাটি হেরে যান, আর তিনি হারা মাত্রই সেই জ্ঞাতি ডিক্রি জারি করে বাড়ি থেকে তাদের বের করে দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তির সবটাই নিয়েও নিল সেই ডিক্রিদারি। খরচা ওয়াসিলাত দিতে নগদ যেটুকু সম্বল ছিল রাধারানীর মায়ের, সেইটুকুও প্রায় নিঃশেষ হয়ে গেল। তারপরে রাধারানীর মা তাঁর গয়না বিক্রি করে প্রিভি কাউন্সিলে একটি আপিল করলেন। এর ফলে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার জোগাড় করার মতো আর্থিক সামর্থ্যটুকুও তাঁর আর রইল না। শেষে বিধবা মহিলা তাঁর একমাত্র মেয়েকে সঙ্গে নিয়ে একটি কুঁড়ে ঘরে আশ্রয় নিয়ে কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করে দিন কাটাতে লাগলেন। রাধারানীর বিয়ে দিতে পারলেন না তিনি। এমন করে মাঝে বেশ কয়েকটা দিন কেটে গেল। মাহেশে রথের মেলা বসবে, সেই মেলাতে রাধারানী যাবে ঠিক করল। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের আগে রাধারানীর মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। যে দৈহিক পরিশ্রম করে কোনো মতে তাঁর আর তাঁর মেয়ের বেঁচে থাকার রসদটুকু জোগাড় করছিলেন, তাও এবার বন্ধ হয়ে গেল। এরপর তাদের আর খাওয়া দাওয়াও চলে না। মা রুগ্না, হজম শক্তি কমে গেছে, তাই তার উপোস শুরু হলো। আর খাবার কিছু জুটল না বলে উপোস শুরু হলো তার মেয়ে রাধারানীর। এরপর রথের দিন তার মা আরো অসুস্থ হয়ে পড়ায় ওষুধের প্রয়োজন হলো। কিন্তু ওষুধ রাধারানী পাবে কোথায়? কে দেবে তাকে? কি করেই বা জোগাড় করবে সে? ভাবতে ভাবতে অকুল পাথারে কোনো কুল পেল না সে। শেষ পর্যন্ত রাধারানী কাঁদতে কাঁদতে কতগুলো বনো ফুল তুলে নিয়ে এসে সেই দিয়ে মালা গাঁথল। মনে মনে ঠিক করল, এই মালা রথের হাটে বিক্রি করে যে 2-1 পয়সা সে পাবে, তাতেই তার মায়ের ওষুধ কিনবে সে। কিন্তু রথের টান অর্ধেক হতে না হতেই জোরে বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টিতে ভিজে যাবার ভয়ে লোকজন সব পালিয়ে গেল। রাধারানীর মালা কেউ কিনল না। কিন্তু রাধারানী মনে মনে ঠিক করল যে বৃষ্টিতে ভিজে গেলেও সে ওই মেলাতেই আরো একটু সময় থেকে যাবে, বৃষ্টি থামার অপেক্ষায়। তার বিশ্বাস, বৃষ্টি একটু কমলেই মেলায় আবারও লোক হবে এবং তার মালাও বিক্রি হয়ে যাবে। কিন্তু বৃষ্টি আর থামল না, মেলাও আর জমল না। এদিকে সন্ধে হয়ে এলো, রাত্রি হলো, অন্ধকার গাঢ় হলো। অগত্যা আর কিছু উপায় না দেখে রাধারানী কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরল। অন্ধকার রাস্তা, কাদা ভর্তি, পিছল, কিছুই দেখা যায় না ভালো করে।
তার উপর মুষলধারে বৃষ্টি পড়েই চলেছে। মা কি খাবে মনে করে রাধারানীর চোখেও শ্রাবণের ধারা বাঁধ মানছিল না। কাঁদতে কাঁদতে কখনো সে পিছল রাস্তায় আছাড় খেয়ে পড়ে যাচ্ছিল, আবার কাঁদতে কাঁদতেই সে উঠেও দাঁড়াচ্ছিল। তার ঘন কালো লম্বা চুলের খোঁপা বেয়ে বৃষ্টির জল পড়ে ভেসে যাচ্ছিল। তবুও রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করে আগলে রেখেছিল, ফেলেনি। এমন সময় অন্ধকারে হঠাৎ কে এসে রাধারানীর একেবারে ঘাড়ের উপরে পড়ল। রাধারানী এতক্ষণ খুব জোরে আওয়াজ করে কাঁদেনি ঠিকই, কিন্তু এবারে ভয় পেয়ে চিৎকার করে কেঁদে উঠল। যে ঘাড়ের উপরে এসে পড়েছিল সে বলল, কে গো তুমি, কাঁদছো কেন? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনে রাধারানীর কান্না আপনা হতেই বন্ধ হয়ে গেল। এই গলার স্বর রাধারানীর চেনা নয় ঠিকই, কিন্তু লোকটি যে বড় দয়ালু তা তার কণ্ঠস্বর শুনেই রাধারানী তার কাঁচা বুদ্ধিতেও বেশ ভালোই বুঝতে পারল। সে কান্না বন্ধ করে বলল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেউ নেই, শুধু মা আছে। তা তুমি কোথায় গিয়েছিলে? আমি রথ দেখতে গেছিলাম। আমি বাড়ি যাব, অন্ধকারে বৃষ্টিতে রাস্তা খুঁজে পাচ্ছি না। তোমার বাড়ি কোথায়? শ্রীরামপুর। আচ্ছা, আমার সঙ্গে এসো, আমিও শ্রীরামপুর যাই। চলো আমার সঙ্গে। কোন পাড়ায় বাড়ি তোমার তা কিন্তু বলে দিও, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। বাবা, খুব পিছল রাস্তা, তুমি আমার হাত ধরো, না হলে পড়ে যাবে। এইভাবে সে ব্যক্তি রাধারানীর হাত ধরে তাকে সঙ্গে নিয়ে চলল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করতে পারেনি, কিন্তু কথার স্বরে বুঝেছিল যে রাধারানী একদম ছোট মেয়েও নয়। এবার রাধারানীর হাত ধরাই বুঝতে পারল যে রাধারানী কিশোরী। সে জিজ্ঞাসা করল, তোমার বয়স কত? 10-11 বছর। তা তোমার নাম কি? রাধারানী। রাধারানী? তুমি তো ছেলে মানুষ, তা একলা রথ দেখতে গিয়েছিলে কেন? আমার মার খুব অসুখ, তার জন্য খাবার কিনতে হবে, কিন্তু আমার হাতে একটা পয়সাও নেই। এরপর ধীরে ধীরে মিষ্টি মিষ্টি কথা বলে সেই 1 পয়সার বনফুলের মালার বিষয়ে সবটুকু কথাই সেই লোকটি রাধারানীর কাছ থেকে বের করে নিল। লোকটি যখন শুনল যে মায়ের ওষুধের জন্যই মেয়ে এই মালা গেঁথে রথের হাটে বিক্রি করতে গিয়েছিল, রথ দেখতে যায়নি, আর সে মালাও বিক্রি হয়নি এবং এখনো তা সেই মেয়ের বুকের মধ্যেই লুকোনো আছে, তখন সে বলল, ও আচ্ছা, তাই তুমি রথের মেলায় গিয়েছিলে ফুলের মালা বিক্রি করতে? আমিও এক ছড়া মালা খুঁজছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন তো, তাকে পরাবো। রথের হাট তাড়াতাড়ি ভেঙে গেল, আমিও তাই আর মালা কিনতে পারিনি। তা তুমি মালাটা বিক্রি করলে আমি কিনতে পারি? হ্যাঁ। রাধারানীর ভারী আনন্দ হলো, কিন্তু মনে মনে ভাবল যে অন্ধকারের মধ্যে এত যত্ন করে হাত ধরে যে তাকে বাড়ি নিয়ে যাচ্ছে, তার কাছ থেকে সে দাম নেয় কি করে। কিন্তু পরক্ষণেই মায়ের মুখটা ভেসে উঠল, আর তার মনে হলো তা না হলে যে তার মা খেতেও পাবে না। শেষ পর্যন্ত মালার দাম সে নেবে মনে মনে ঠিক করে সঙ্গের লোকটিকে মালা এগিয়ে দিল। আচ্ছা, এই নিন। এর দাম 4 পয়সা তো হবেই, এই নাও। এ কি পয়সা? অন্ধকারে দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে বড় বড় লাগছে। ডবল পয়সা, দেখছো না, 2টোর বেশি দিইনি। কিন্তু এই যে অন্ধকারেও চকচক করছে। আচ্ছা, তুমি ভুলে টাকা দাওনি তো? না না, নতুন কলের পয়সা তো, তাই চকচক করছে। তাই? আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি পয়সা নয়, তখন কিন্তু ফিরিয়ে দেব। তোমাকে সেখানে একটু দাঁড়াতে হবে।
হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে তারা রাধারানীর মায়ের কুটিরের সামনে এসে পৌঁছল। সেখানে গিয়ে রাধারানী বলল, শোনো, তুমি ঘরে এসে দাঁড়াও, আমি আগে আলো জ্বালিয়ে দেখি টাকা না পয়সা। আমি বাইরেই দাঁড়িয়ে আছি, তুমি আগে ভিজে জামা কাপড় তো ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। আমার তো আর কাপড় নেই। হ্যাঁ, কি বলছো? একটা ছিল, তা তো কাচতে দিয়েছি। তা আমি ভিজে কাপড়েই সব সময় থাকি, আমার অসুখ হয় না। আঁচলটা নিংড়ে এই এখন পরবো। তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা, ঠিক আছে। ঘরে তেল ছিল না। সেই ঘরের চাল থেকে খড় পেরে চকমকি ঠুকে আগুন জ্বালাতে হলো রাধারানীকে। আগুন জ্বালাতে কাজেই একটু দেরি হলো। আলো জ্বালিয়ে রাধারানী দেখল লোকটি তাকে টাকাই দিয়েছে, পয়সা নয়। তখন রাধারানী বাইরে এসে আলো ধরে দেখল যে টাকা দিয়েছিল সেই লোকটি আর নেই, সে চলে গেছে। রাধারানী মন খারাপ করে ঘরের মধ্যে ঢুকে আসে। এসে তার মাকে সবটা খুলে বলে মায়ের মুখের দিকে তাকিয়ে হতাশ হয়ে বলে, মা, ও মা, এখন কি হবে? কি আর হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে যে দাতা, আমাদের দুঃখ শুনে দান করেছে। আমরাও তো ভিখারি হয়েছি, তাই দান গ্রহণ করে খরচ করে। মা মেয়েতে যখন এই কথাবার্তা চলছিল, ঠিক তখন কে এসে তাদের কুটিরের দরজায় আওয়াজ করল। রাধারানী দরজা খুলে দিল। সে ভেবেছিল সেই লোকটি বুঝি আবার ফিরে এসেছেন, কিন্তু না, দেখল তার বদলে দরজায় দাঁড়িয়ে পদ্মলোচন সাহা। ও, পুরা কপাল আমার, পুরার মুখ কাপড়ে মিনসে। রাধারানীর মায়ের কুটির বাজারের কাছেই। তাদের কুটিরের কাছেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরি কাপড় হাতে করে এনেছিল। এখন দরজা খোলা পেয়ে তা রাধারানীকে দিয়ে বলল, এই কাপড় রাধারানীর। ও মা, আমার কিসের কাপড়? কেন? ওই তো এক বাবু এই মাত্র আমাকে নগদ দাম দিয়ে বলে গেল, এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে এসো। উমা, সেই গো, সেই তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। পদ্মলোচন সত্যিই পোড়ার মুখ কিনা তা আমরা জানি না, তবে রাধারানীর বাবার সময় থেকে পদ্মলোচনকে তারা চেনে। রাধারানীদের যখন সুদিন ছিল তখন অনেকবার 4 টাকার কাপড় তাদের কাছে 8 টাকা 12.5 আনায় বিক্রি করেও আরও 2 আনা মুনাফা নিয়ে গেছে সে। শাড়িটা হাতে করে থেকেই রাধারানী তাকে জিজ্ঞাসা করল, হ্যাঁ গো পদ্মলোচন, বলি সে বাবুটিকে তুমি চেনো? তোমরা চেনো না? না। সে কি? আরে আমি তো চিনি না, আমি তো ভাবলুম তোমাদের কুটুম। যাই হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় মুনাফা সহ 8 টাকা 14.5 আনায় বিক্রি করেছিল। তাই আর বেশি কথা বলার প্রয়োজন নেই বুঝতে পেরেই সে খুশি মনে দোকানে ফিরে গেল। এদিকে রাধারানী তার সেই মালা বিক্রির টাকা ভাঙিয়ে মায়ের ওষুধ নিতে বাজারে গেল। বাজার করে তেল এনে প্রদীপ জ্বালালো। মার জন্য অল্প কিছু রান্নাও করল সে। মাকে খেতে দেবে বলে ঘর পরিষ্কার করবার সময় হঠাৎই একটা কাগজ কুড়িয়ে পেল সে। মা, এই দেখো, এটা কি? এ তো একখানা নোট। তবে তিনি ফেলে গেছেন মা। হ্যাঁ, তোমাকেই দিয়ে গেছেন। দেখো, তোমার নাম লেখা আছে, রাধার রানী। হ্যাঁ মা, এমন লোক কে মা? এই যে দেখো, তার নামও নোটে লেখা আছে। পাছে কেউ চোরা নোট বলে, সেই জন্য নাম লিখে দিয়ে গেছেন। তার নাম রুক্মিণী কুমার রায়। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, তাই সে পড়ে দেখল
নোটে তার নাম লেখা আছে। পরের দিন মা মেয়েতে মিলে রুক্মিণী রায়ের অনেক খোঁজ করল, কিন্তু শ্রীরামপুরে বা তার কাছাকাছি কোনো জায়গাতেই রুক্মিণী কুমার রায় নামের কেউ আছে এমন কোনো খোঁজ পেল না। বিষণ্ণ মনে ফিরে এলো। তবে নোটটি তারা ভাঙালো না, তুলে রাখল। তারা দরিদ্র, কিন্তু লোভী নয়। রাধারানীর মা ওষুধ খেলেন বটে, তবে সে রোগ থেকে মুক্তি পাওয়া তার ভাগ্যে ছিল না। তিনি একসময় খুব ধনী ছিলেন, কিন্তু এখন দুঃখের জীবন কাটাচ্ছিলেন। এই শারীরিক এবং মানসিক কষ্ট তাঁর আর সহ্য হচ্ছিল না। রোগ বাড়তে বাড়তে তার চলে যাবার সময় উপস্থিত হল। এমন সময়ে বিলেত থেকে খবর এলো যে প্রিভি কাউন্সিলের আপিল তাঁরই পক্ষে নিষ্পত্তি পেয়েছে। অর্থাৎ তিনি নিজের সম্পত্তি তো ফিরে পাবেনই, এমনকি ওয়াসিলাতের টাকাও ফেরত পাবেন এবং আদালতের সব খরচাও পাবেন। কামাখ্যানাথ বাবু তাঁর পক্ষে হাইকোর্টের উকিল ছিলেন। তিনি নিজে এই খবর নিয়ে রাধারানীর মায়ের কুটিরে এসে হাজির হলেন। সুখবর শুনে আনন্দে রাধারানীর মা আর চোখের জল ধরে রাখতে পারলেন না। তারপর নিজেকে সামলে নিয়ে চোখের জল আঁচলে মুছে কামাখ্যাবাবুকে বললেন, যে প্রদীপ নিভে যাচ্ছে তাতে তেল দিয়ে কি হবে? আপনার এই সুসংবাদেও আমার আর প্রাণ রক্ষা হবে না কামাখ্যাবাবু। এ কি বলছেন? আমার আয়ু শেষ হয়ে এসেছে। তবে আমার এইটুকু শান্তি যে রাধারানী আর না খেয়ে মরবে না। তবে তাই বা কে জানে, সে মেয়ে তার এই সম্পত্তি কে রক্ষা করবে? এত ভাববেন না আপনি। শুধু আপনি ভরসা। কামাখ্যাবাবু ভদ্রলোক এবং তিনি রাধারানীর বাবার বন্ধু ছিলেন। রাধারানীর মায়ের আর্থিক পরিস্থিতি খারাপ হলে তিনি রাধারানীর মাকে বলেছিলেন যে যতদিন না আপিল নিষ্পত্তি পায় অন্তত ততদিন যেন রাধারানীর মা তার মেয়েকে নিয়ে কামাখ্যাবাবুর বাড়িতে গিয়ে থাকেন। তিনি নিজের মায়ের মতোই তাকে রাখবেন। কিন্তু রাধারানীর মা তাতে রাজি হননি। সব শেষে কামাখ্যাবাবু কিছু কিছু মাসিক সাহায্য করতে চাইলে রাধারানীর মা বলেছিলেন যে তার হাতে এখনো যেটুকু আছে তা দিয়ে তিনি ঠিক চালিয়ে নিতে পারবেন, প্রয়োজন হলে অবশ্যই জানাবেন। আসলে রাধারানীর মা কামাখ্যাবাবুর সেই সাহায্য গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। রুক্মিণী কুমারের দান তাদের প্রথম ও শেষ দান গ্রহণ। কামাখ্যাবাবু এতদিন বুঝতেই পারেননি যে তাঁরা এতটা খারাপ পরিস্থিতিতে ছিলেন। তাদের দশা দেখে কামাখ্যাবাবুর অত্যন্ত কষ্ট হল। রাধারানীর মা শেষ শয্যায় হাত জোড় করে তার কাছে ভিক্ষা চাইছেন দেখে আরো কষ্ট পেয়ে বললেন, না 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 না, হাত জোড় করবেন না। আপনি আদেশ করুন, আমি কি করব? আমার যদি সাধ্য থাকে আমি নিশ্চয় ব্যবস্থা নেব। আমি চললাম, কিন্তু রাধারানী থাকলো। এতদিনে আদালত থেকে আমার শ্বশুরের আসল উইল পাওয়া যাবে। তখন রাধারানী একা ওই সমস্ত সম্পত্তির অধিকারিণী হবে। আপনি তাকে দেখবেন, আপনার মেয়ের মতো তাকে বাঁচাবেন সব বিপদ থেকে। এই আমার প্রার্থনা। আপনি এই কথা স্বীকার করলেই আমি যে সুখে মরতে পারি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি রাধারানীকে নিজের মেয়ের থেকেও বেশি যত্ন করব। আপনি বিশ্বাস করুন, আমি মন থেকেই এ কথা বলছি। রাধারানীর মা কামাখ্যাবাবুর চোখে জল দেখে তার কথায় বিশ্বাস করলেন। তার সেই শুকনো ঠোঁটের কোণাতে একটু আহ্লাদের হাসি দেখা দিল। এবার হাসি দেখে কামাখ্যাবাবু বুঝলেন রাধারানীর মা আর বাঁচবেন না। তখন তিনি তার হাত ধরে অনুরোধ করলেন, এবার আমার বাড়িতে চলুন, পরে আপনার ভদ্রাসন দখল হলে তখন আবার আসবেন। রাধারানীর মা আত্মমর্যাদা বজায় রাখতেই
দরিদ্র অবস্থায় তার বাড়িতে যেতে চাননি। এখন তো আর তার দারিদ্র্য নেই, তাই তার অহংবোধ আহত হওয়ারও ভয় নেই। এবার তিনি যেতে রাজি হলেন। কামাখ্যাবাবু রাধারানী ও তার মাকে সযত্নে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তিনি রীতিমতো রাধারানীর মায়ের চিকিৎসা করালেন, কিন্তু তাকে প্রাণে বাঁচানো গেল না। অল্পদিনেই রাধারানীর মায়ের মৃত্যু হল। নির্দিষ্ট সময়ে কামাখ্যাবাবু রাধারানীকে তার সম্পত্তি দখলের যাবতীয় ব্যবস্থা করে দিলেন, কিন্তু রাধারানী মেয়ে বলে তাকে নিজের বাড়িতে একা থাকতে দিলেন না, তার বাড়িতেই রেখে দিলেন। কালেক্টর সাহেব রাধারানীর সম্পত্তি কোর্ট অফ ওয়ার্ডসের এখতিয়ারে আনার চেষ্টা করলেন, কিন্তু কামাখ্যাবাবু ভেবে দেখলেন যে তিনি রাধারানীর জন্য যেভাবে যতটা করবেন সরকারি কর্মচারীরা সেইভাবে কখনোই করবে না। অবশেষে কামাখ্যাবাবু তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে কালেক্টর সাহেবকে নিরস্ত হতে বাধ্য করলেন। কামাখ্যাবাবু নিজেই রাধারানীর সম্পত্তির দেখাশোনা করতে লাগলেন, আর বাকি থাকলো রাধারানীর বিয়ে। কিন্তু কামাখ্যাবাবু আধুনিক মানসিকতা সম্পন্ন মানুষ ছিলেন, বাল্যবিবাহের বিরোধী ছিলেন সম্পূর্ণরূপে। তিনি ভেবে দেখলেন যে রাধারানীর বিয়ে তাড়াতাড়ি না দিলে জাত গেল মনে করবে এমন কোনো আত্মীয় তাঁর নেই। অতএব যখন রাধারানী নিজে বিবেচনা করে বিয়ে করতে রাজি হবে তখনই তার বিয়ে দেবেন। আপাতত সে লেখাপড়াই শিখুক। কামাখ্যাবাবু রাধারানীর বিয়ের কোনো উদ্যোগ না নিয়ে তাকে খুব ভালো করে লেখাপড়া করালেন। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। রাধারানী এখন পরমা সুন্দরী 16 বছরের কুমারী, কিন্তু সে অন্তঃপুরেই থাকে, তার সেই রূপ কেউ দেখতে পায় না। এবার রাধারানীর সম্বন্ধ করার সময় উপস্থিত হল। কামাখ্যাবাবুর ইচ্ছে রাধারানীর মনের কথা বুঝে তার সম্বন্ধ করেন। রাধারানীর মনের কথা জানার ভার তিনি নিজের মেয়ে বসন্ত কুমারীকে দিলেন। বসন্তের সঙ্গে রাধারানীর খুব ভাব ছিল। দুই সখী প্রায় এক বয়সীয়, দুজনের মনের মিলও খুব। কামাখ্যাবাবু বসন্তকে নিজের মনের কথা সবটা বুঝিয়ে বললেন। বসন্ত সবটা শুনে সলজ্জভাবে স্মিত হেসে বাবাকে জিজ্ঞাসা করল, আচ্ছা বাবা, রুক্মিণী কুমার রায় নামে কেউ আছেন? রুক্মিণী কুমার? কই না, তা তো জানি না। কেন? রাধারানী রুক্মিণী কুমার ছাড়া আর কাউকে বিয়ে করবে না। হ্যাঁ, সে কি? রাধারানীর সঙ্গে তার পরিচয় হলো কিভাবে? বসন্ত কুমারী মাথা নিচু করে অল্প হাসল। সে রথের রাতের বিবরণ রাধারানীর কাছে যা শুনেছিল তার সমস্তটাই বাবাকে বলল। শুনে কামাখ্যাবাবু রুক্মিণী কুমারের প্রশংসা করে বললেন, সবই বুঝলাম, কিন্তু শোনো মা, তুমি রাধারানীকে বুঝিয়ে বলো রাধারানী একটা মস্ত বড় ভুল করতে চলেছে। কৃতজ্ঞতা জানানোর জন্য বিয়ে করতে হবে না, সেটা উচিতও নয়। হ্যাঁ, রুক্মিণী কুমারের কাছে রাধারানীর অবশ্যই কৃতজ্ঞ হওয়া উচিত। যদি সময় আসে তবে অবশ্যই সে উপকার তাকে ফিরিয়েও দিতে হবে। কিন্তু বিয়ের ব্যাপারে রুক্মিণী কুমারের কোনো দাবি দেওয়া, সেও তো থাকা উচিত নয়। তাতে আবার সে কি জাতি, কি বয়স, আমরা তো তাও কিছুই জানি না। তার পরিবার সন্তান থাকার সম্ভাবনাই বেশি। তাছাড়া রুক্মিণী কুমার যে বিয়ে করতে চাইবে এমন সম্ভাবনা আছে কি? না, সম্ভাবনা কিছুই নেই, তা রাধারানীও বিলক্ষণ বুঝেছে। কিন্তু সেই রাত থেকে সে কল্পনায় রুক্মিণী কুমারের প্রতিমা গড়ে তাকে নিজের মনে স্থান দিয়েছে। যেমন দেবতাকে লোকে পুজো করে, জানো বাবা, রাধারানীও সেই প্রতিমা তেমন করেই প্রতিদিন মনে মনে পুজো করে। এই 5 বছর হলো রাধারানী আমাদের বাড়িতে এসেছে। জানো, এই 5 বছরে এমন একটা দিনও যায়নি যেদিন রাধারানী রুক্মিণী কুমারের কথা আমার কাছে বলেনি। বাবা,
বাবা, আর কেউ রাধারানীকে বিয়ে করলে তার স্বামী সুখী হবে না বাবা। বাতিক বাতিক, এর একটু চিকিৎসা দরকার। কিন্তু প্রথম চিকিৎসা বোধ হয় রুক্মিণী কুমারের খোঁজ করা। সেটা আমাকে কামাখ্যাবাবু রুক্মিণী কুমারের সন্ধান করতে শুরু করলেন। খোদ কলকাতায় তার অনুসন্ধান করলেন, বন্ধুদেরও সেই সন্ধানে নিযুক্ত করলেন। দেশে দেশে নিজের মক্কেলদের চিঠি লিখলেন, প্রতিটা সংবাদপত্রে পর্যন্ত বিজ্ঞাপন দিলেন। সে বিজ্ঞাপন ছিল এই রকম: বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন, বিশেষ প্রয়োজন আছে। এতে রুক্মিণীবাবুর সন্তোষের ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হবে না। কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো সন্ধান পাওয়া গেল না। দিন গেল, মাস গেল, বছর গেল, কিন্তু কই রুক্মিণী কুমার তো এলেন না। এরপর রাধারানীর আরেকটি ঘোরতর বিপদ উপস্থিত হল। কামাখ্যাবাবু পরলোক গমন করলেন। রাধারানী যেন দ্বিতীয়বার পিতৃহীনা হল। কামাখ্যাবাবুর শ্রাদ্ধাদির পর রাধারানী নিজের বাড়িতে গিয়ে বাস করতে লাগলো। এবার নিজের সম্পত্তির তত্ত্বাবধানও নিজেই করতে লাগলো। কামাখ্যাবাবুর বিচক্ষণতার জন্যই রাধারানীর সম্পত্তি বিস্তর বেড়েও গিয়েছিল। বিষয় সম্পত্তি হাতে নিয়ে রাধারানী প্রথমেই 2 লক্ষ টাকা গভর্নমেন্টের কাছে পাঠালেন। তার সঙ্গে এটাও অনুরোধ করলেন যে এই অর্থে তার নিজের গ্রামে তিনি একটি অনাথালয় স্থাপন করতে চান, আর তার নাম হোক রুক্মিণী কুমারের প্রাসাদ। গভর্নমেন্টের কর্মচারীরা প্রস্তাবিত নাম শুনে একটু তো অবাক হলেন ঠিকই, কিন্তু কেউ মুখে কিচ্ছুটি বললেন না। অনাথালয় তৈরি হল। রাধারানীর মা দরিদ্র অবস্থায় নিজের গ্রাম ছেড়ে শ্রীরামপুরে কুটির নির্মাণ করে সেখানেই মেয়েকে নিয়ে বসবাস করতেন। কেননা যে গ্রামে তিনি ধনী ঘরের স্ত্রী হিসেবে থেকেছেন, হঠাৎ দরিদ্র হয়ে যাবার পরে সেই গ্রামেই বাস করা তার পক্ষে কষ্টকর ছিল। তাদের গ্রাম শ্রীরামপুর থেকে বেশ কিছুটা দূরে, আমরা সেই গ্রামকে রাজপুর বলবো, সেই গ্রামেই রাধারানী এখন বাস করতেন। অনাথালয়ও রাধারানীর বাড়ির সামনে রাজপুরেই তৈরি হলো। নানা দেশ থেকে দিন দুঃখী অনাথ এসে সেখানে বাস করতে লাগলো। মাঝে আরও কয়েকটা বছর কেটে গেল। 2-1 বছর পরে একজন ভদ্রলোক সেই অনাথালয়ে এসে উপস্থিত হলেন। তার বয়স 35-36 বছর। অবস্থা দেখে অতি ধীর, গম্ভীর এবং অর্থশালী লোক বলেই মনে হয়। তিনি সেই রুক্মিণী কুমারের প্রাসাদের দরজায় এসে দাঁড়ালেন। দারোয়ানদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এটা কার বাড়ি? এটা কারো বাড়ি নয়। এখানে দুঃখী অনাথ লোক থাকে। সবাই এটাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে। আচ্ছা আচ্ছা, আমি এর ভিতরে গিয়ে দেখতে পারি? নিশ্চয়ই যাবেন। দিন দুঃখী লোকেও এর ভেতর অনায়াসে যাচ্ছে, আপনাকে নিষেধ করব কেন? যান। বেশ। সে ব্যক্তি ভেতরে গিয়ে সব দেখে ফিরে এসে দারোয়ানকে বললেন, তো বন্দোবস্ত দেখে তো আমার বেশ ভালোই লেগেছে। তাই অন্নসত্র কে দিয়েছে? তার নামই কি রুক্মিণী কুমার? একজন মহিলা এই অন্নসত্র দিয়েছেন। তবে একে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? সেটা আমরা কেউ জানি না। আচ্ছা, রুক্মিণী কুমার কার নাম? কারণ না। যিনি অন্নসত্র দিয়েছেন তিনি কোথায় থাকেন বলতে পারো? ওই সামনের ওই বিশাল অট্টালিকায়। তোমরা যার বাড়ি দেখিয়ে দিলে তিনি পুরুষ মানুষের সামনে বের হন? ইনি তেমন চরিত্রের নন। রাগ করো না, এখন অনেক বড় মানুষের মেয়ে মেম সাহেবদের মতো বাইরে বের হয়, তো এই জন্যই জিজ্ঞাসা করছি। ইনি পুরুষের সামনে বের হন না। প্রশ্নকর্তা আর কিচ্ছু না বলে ধীরে ধীরে রাধারানীর অট্টালিকার সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর সেই প্রাসাদের ভেতরে প্রবেশ করলেন। সে ব্যক্তির পোশাক সাধারণ বাঙালি ভদ্রলোকের মতোই, বেশ পরিপাটি, অথবা বলা ভালো পারিপাট্যের বিশেষ অভাব কিছু ছিল না। কিন্তু তার আঙুলে একটি হীরের আংটি ছিল,
আর সেটা দেখে রাধারানীর কাজের লোকেরা অবাক হয়ে সেটার দিকেই তাকিয়ে রইল। এত বড় হীরের আংটি তারা আগে কখনো দেখেনি। সে ব্যক্তির সঙ্গে অন্য কেউ ছিলও না। এই জন্যই তারা সেই ব্যক্তিকে জিজ্ঞাসাও করতে পারল না যে তিনি আসলে কে। তারা মনে করল তিনি নিজেই নিজের পরিচয় দেবেন নিশ্চয়ই, কিন্তু তিনি কোনো পরিচয় দিলেন না। শুধু রাধারানীর দেওয়ানজির সঙ্গে দেখা করে তার হাতে একটা চিঠি দিয়ে বললেন, এই নিন চিঠিটা, আপনার মনিবের কাছে পাঠিয়ে আমাকে উত্তর এনে দিন। আসলে আমার মনিব স্ত্রী লোক, তার উপর আবার অল্প বয়স্কা। এজন্য তিনি নিয়ম করেছেন যে কোনো অপরিচিত লোকে চিঠি আনলে আমরা সেটা না পড়ে তার কাছে পাঠাবো না। বেশ, তাহলে আপনি পড়ুন। প্রিয় বোন, এই ব্যক্তি পুরুষ হলেও ওর সাথে গোপনে দেখা করো, ভয় করো না। যেমন যেমন ঘটে আমাকে লিখবে। শ্রীমতী বসন্ত কুমারী। আপনি আসুন আসুন আমার সঙ্গে। কামাখ্যাবাবুর মেয়ের স্বাক্ষর দেখে কেউ আর কিচ্ছুটি বলল না। চিঠি অন্তঃপুরে গেল। অন্তঃপুর থেকে পরিচারিকা পত্রবাহক বাবুকে নিতে এলো। আর কেউ সঙ্গে যেতে পারল না, কারণ হুকুম নেই। পরিচারিকা বাবুকে নিয়ে গিয়ে এক সুসজ্জিত ঘরে বসালো। রাধারানীর অন্তঃপুরে সেই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করল। সেই ব্যক্তিকে দেখে একজন পরিচারিকা রাধারানীকে ডাকতে গেল, আর একজন অন্তরালে থেকে আগন্তুককে ভালো করে নজরে রাখল। দেখল যে তার গায়ের রং মল্লিকা ফুলের মতো ফর্সা, তার শরীর দীর্ঘ, ঈষৎ স্থূল, কপাল দীর্ঘ, বড় বড় চোখ, দীর্ঘ এবং উন্নত নাক, ঠোঁট রক্তবর্ণ, অন্যান্য অঙ্গ কাপড়ে ঢাকা, কেবল আঙুলগুলো দেখা যাচ্ছে, সেগুলো সুগঠিত, এবং একটি বিশাল হীরের আংটি তাতে শোভা পাচ্ছে। রাধারানী সেখানে এসে পরিচারিকাকে বিদায় করে দিলেন। রাধারানী আসা মাত্রই আগন্তুকের মনে হল সেই ঘরের মধ্যে এক অভিনব সূর্যোদয় হলো যেন। রূপের আলোয় তার মাথার চুল পর্যন্ত উজ্জ্বল হয়ে উঠল যেন। আগন্তুকেরই উচিত প্রথম কথা বলা, কেননা তিনি পুরুষ এবং বয়সেও বড়, কিন্তু তিনি কোনো কথাই বলতে পারলেন না। রাধারানীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিস্তব্ধ হয়ে রইলেন। রাধারানী একটু অসন্তুষ্ট হয়ে বললেন, আপনি আপনি এভাবে গোপনে আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন কেন? আমি স্ত্রী লোক, কেবল বসন্তের অনুরোধেই আমি এতে রাজি হয়েছি। আমি আপনার সঙ্গে এভাবে দেখা করতে চেয়েছি না, ঠিক তা নয়। তা নয়? তবে বসন্ত কি জন্য এমন অনুরোধ করেছেন সে ব্যাপারে কিছুই লেখেননি। বোধহয় কারণটা আপনি জানেন। আগন্তুক অনেক পুরনো একটা খবরের কাগজ বের করে তা রাধারানীকে দেখালেন। রাধারানী পড়লেন কামাখ্যাবাবুর স্বাক্ষর করা রুক্মিণী কুমার সম্বন্ধে সেই বিজ্ঞাপনটি। রাধারানী দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়েই শুকনো পাতার মতো কাঁপতে লাগলেন। আগন্তুকের দেবতুল্য গঠন দেখে মনে মনে ভাবলেন, ইনি আমার সেই রুক্মিণী কুমার। আর থাকতে না পেরে জিজ্ঞাসা করে বসলেন, আচ্ছা, আপনার নাম কি রুক্মিণী কুমার বাবু? না। না? না শব্দটা শুনেই রাধারানী ধীরে ধীরে আসন গ্রহণ করলেন। আর দাঁড়াতে পারলেন না তিনি, তার বুক যেন ভেঙে গেল। আগন্তুক বললেন, না, আমি যদি রুক্মিণী কুমার হতাম তাহলে কামাখ্যাবাবু এ বিজ্ঞাপন দিতেন না, কারণ কামাখ্যাবাবুর সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু যখন এই বিজ্ঞাপনটা বের হয় তখনই আমি এটা দেখে তুলে রেখেছিলাম। যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধই না থাকে, তবে আপনি এটা তুলে রেখেছিলেন কেন? একটা মজার জন্য। আজ থেকে ৮-১০ বছর আগে আমি যেখানে সেখানে বেরিয়ে পড়তাম, কিন্তু লোকলজ্জার ভয়ে নিজের নামটা গোপন করে একটা কাল্পনিক নাম ব্যবহার করতাম।
আর আমার সেই কাল্পনিক নাম হলো রুক্মিণী কুমার। আরে আপনি আপনি এত অস্থির হয়ে উঠছেন কেন? না, ঠিক আছে, আপনি বলুন। তবে যথার্থ রুক্মিণী কুমার নামে আমি কাউকেই চিনি না। তবে যদি কেউ আমারই খোঁজ করে থাকে, অবশ্য সেটা সম্ভব নয় যদিও, তবুও কি জানি কেন 7-5 ভেবে আমি বিজ্ঞাপনটা তুলে রেখেছিলাম, কিন্তু কামাক্ষাবাবুর কাছে আসতে সাহস হলো না। তারপর 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 কামাক্ষাবাবু শ্রাদ্ধে তার ছেলেরা আমাকে নিমন্ত্রণ করল, কিন্তু আমি সেই সময় বেশ কিছু কাজে আটকা থাকায় আসতে পারিনি। সম্প্রতি সেই ত্রুটির ক্ষমা প্রার্থনার জন্যই তার ছেলেদের কাছে গিয়েছিলাম। তো সেই সময় কামাক্ষাবাবুর বড় ছেলেকে এই বিজ্ঞাপনের কথা জিজ্ঞাসা করলাম যে এই বিজ্ঞাপন কেন দেওয়া হয়েছিল। তো কামাক্ষাবাবুর বড় ছেলে বললেন যে রাধারানীর অনুরোধে। আমিও এক রাধারানীকে চিনতাম জানেন, একটি বাচ্চা মেয়ে, তাকে আমি একদিনই দেখেছিলাম জানেন, কিন্তু তাকে আর ভুলতে পারলাম না। সে তার মায়ের পথ্যর জন্য নিজে না খেয়ে বনফুলের মালা গেঁথে এক সন্ধেতে মেলায় গিয়েছিল। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, আর সেই পথেই তার সঙ্গে। লোকটি তার কথা আর শেষ করতে পারলেন না, তার চোখ জলে ভরে গেল। রাধারানীরও চোখ জলে ভাসতে লাগলো। চোখ মুছে রাধারানী বললেন, ওসব ওসব ছোট লোকের কথায় এখন আর প্রয়োজন কি? আপনার কথা বলুন। রাধারানী ছোট লোক নয়। যদি পৃথিবীতে কোনো দেবকন্যা থাকে তবে সেই রাধারানী। যদি কাউকে পবিত্র সরল মনা এই সংসারে আমি দেখে থাকি তবে সেই রাধারানী। যদি কারো কথায় অমৃত থাকে তবে সেই রাধারানী, যথার্থ অমৃত। বর্ণে বর্ণে তার অপ্সরার বীণা বাজে, যেন কথা বলতে বাধো বাধো করে, অথচ সমস্ত কথা পরিষ্কার, সুমধুর, অতি সরল। আমি এমন কণ্ঠ আগে কখনো শুনিনি, এমন কথাও আগে কখনো শুনিনি। এত বছর পরে আজ আবার বুঝি তেমন কথাই শুনছি। কতদিন আগে সেই মেয়েটির গলার স্বর যেমন শুনেছিলাম, আজ ঠিক যেন সেই কণ্ঠ আমার মনের ভিতরে যাচ্ছে, যেন কালই শুনেছি। অথচ আজ এই সুন্দরীর কণ্ঠস্বর শুনে আমার সেই রাধারানীকেই বা মনে পড়ছে কেন? এই কি তবে সেই? না না, আমি মূর্খ। কোথায় সেই দিন দুঃখিনী কুটির বাসিনী ভিখারিনী, আর কোথায় এই উচ্চ প্রাসাদে থাকা ইন্দ্রাণী? আমি সে রাধারানীকে অন্ধকারে ভালো করে দেখতে পাইনি, সুতরাং জানি না যে সে সুন্দরী নাকি কুৎসিত। কিন্তু এই মনোমোহিনী রূপসীর শতাংশের একাংশ রূপও যদি তার থাকে, তাহলে সেও কম মনোমোহিনী নয়। এদিকে রাধারানী এক মনে রুক্মিণী কুমারের মধুর কথাগুলো শুনছিলেন আর মনে মনে ভাবছিলেন, তুমি যা পাপিষ্ঠা রাধারানীকে বলেছ, কেবল তোমাকেই সেই কথাগুলো বলা যায়। তুমি আজ 8 বছর পর রাধারানীকে ছলনা করার জন্য কোন নন্দনকানন ছেড়ে পৃথিবীতে নামলে? এতদিনে কি আমার হৃদয়ের পূজায় খুশি হয়েছ? তুমি কি অন্তর্যামী? নইলে আমি লুকিয়ে লুকিয়ে হৃদয়ের ভিতরে তোমাকে যে পুজো করি, তা তুমি জানলে কিভাবে? এই প্রথম দুজনে স্পষ্ট দিনের আলোয় দুজনকে দেখলেন। দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলেন, এমনটি আর অন্য কেউ আছে কি? এত নদ নদী ভরা সুন্দর এই পৃথিবীতে এমন তেজময়, এমন মধুর, এমন সুখময়, এমন চঞ্চল অথচ স্থির, এমন সহাস্য অথচ গম্ভীর, এমন প্রফুল্ল আর কেউ আছে কি?
চিরকালের চেনা অথচ একদম নতুন, আত্মীয় অথচ যেন অত্যন্ত পর, চিরকাল মনে পড়া অথচ অদৃষ্টপূর্ব, এমন কখনো কাউকে দেখিনি তো। আর এমন কখনো তারা দেখবেনও না হয়তো, কারণ এমন কি আর কেউ আছেন সত্যি? এই কথা ভাবতে ভাবতেই রাধারানীর চোখের জল কিছুতেই আর বাঁধ মানল না। আবার সেই চোখের জলের উপর কোথা থেকে হাসি এসে মিশে গেল। রাধারানী অনেক কষ্টে বললেন, তা আপনি এতক্ষণ কেবল সেই ভিখারিনীর কথাই বললেন, আমাকে যে কেন দর্শন দিয়েছেন তা তো এখনো বলেননি। রাধারানী আর কথা বলতে পারলেন না, কান্নায় তার গলা বুঝে এলো। এমন করে কি সত্যি কথা বলা যায়? যার গলা ধরে কাঁদতে ইচ্ছে করছে, যাকে প্রাণেশ্বর বলে ডাকতে ইচ্ছে করছে, আবার যাকে একই সঙ্গে জিজ্ঞাসা করতে বড় মন চাইছে যে, হ্যাঁ গো, সেই রাধারানী পোড়ার মুখে তোমার কে হয় গো? বলা যেতে পারে এই প্রশ্ন করে যার সঙ্গে তার তামাশা করতে ইচ্ছে করছে, তারই সঙ্গে এইভাবে অচেনা লোকের মতো এত দূরত্ব বজায় রেখে এত কথা কি বলা যায়? রাধারানী কিছুতেই ভেবেও তল পেলেন না যে তিনি কেমন করে এমনভাবে কথা বলে যাবেন। রাধারানী বুঝলেন শেষ কথাটা একটু রুক্ষভাবে, হয়তো ভর্ৎসনা করার মতো করেই বলে ফেলেছেন তিনি। তার যে ধৈর্যের বাঁধ আর মান ছিল না, যথেষ্ট অনুতপ্ত হলেন তিনি। রুক্মিণী কুমারও একটু অপ্রতিভ হয়ে বললেন, তাই বলছিলাম যে আমি সেই যে রাধারানীকে চিনতাম তাকেই মনে পড়ল একটু। অন্ধকার রাতে জোনাকির মতো একটু আশা। হঠাৎ মনে হলো যে যদি এই রাধারানী আমার সেই রাধারানী হয়। তোমার রাধারানী মানে? রাধারানী ছল করে একটু আস্তে কথাটা বলেই চুপ করে গেলেন। মুখটা নিচু করে সামান্য হাসলেন। না হেসে কি আর থাকা যায়? রাধারানীর নিন্দা করলে কিন্তু চলবে না। রুক্মিণী কুমারও মনে মনে ভাবলেন, এ কথা এ কেন বলল? কে? হ্যাঁ, মানে আমারই রাধারানী। আমি এক রাতই মাত্র তাকে দেখেছি, মানে শুধু দেখেছি বা কেমন করে বলি, এই 8 বছরেও যে তাকে ভুলতে পারিনি, সে আমারই রাধারানী। হোক আপনারই রাধারানী। আপনি সেই ক্ষুদ্র আশাতেই আমি কামাক্ষাবাবুর বড় ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম যে রাধারানী কে। তো কামাক্ষাবাবুর বড় ছেলে বোধহয় সবিস্তারে পরিচয় দিতে অনিচ্ছুক ছিলেন, কেবল বললেন তাদের এক আত্মীয়ার কন্যা। আপনি তাকে আর কিছু? না, যখন তাকে অনিচ্ছুক দেখলাম তখন তাকে আর বেশি পীড়াপিড়ি করলাম না। কেবল জিজ্ঞাসা করলাম যে রাধারানী কেন রুক্মিণী কুমারের খোঁজ করছিলেন। তা যদি প্রয়োজন হয় তো আমি কিছু সন্ধান দিতেই পারি। আমার এই কথা শুনে তিনি বললেন যে রাধারানী কেন রুক্মিণী কুমারকে খুঁজছিলেন তা তিনি ঠিক জানেন না, তবে তার বাবা জানতেন, বোধহয় তার বোনও জানতে পারে। তারপর তিনি তার বোনকে সেই বিষয়ে জিজ্ঞাসা করতে গেলেন। তারপর এই বলে তিনি উঠে গেলেন। ফিরে এসে আমাকে একটি চিঠি দিলেন। সেই চিঠি আমি আপনাকে দিয়েছি। তিনি আমাকে সেই চিঠি দিয়ে বলেছিলেন যে তার বোন তাকে বিশেষ কিছু ভেঙে চুরে বলেননি, কেবল এই চিঠিটি দিয়ে বলেছিলেন এই চিঠি নিয়ে আমি যেন রাজপুরে আসি, এবং রাজপুরে যিনি অন্নসত্র দিয়েছেন তার সঙ্গে যেন অবশ্যই একবার দেখা করি। তাই আমি এই চিঠি নিয়ে সোজা আপনার কাছেই এসেছি। আচ্ছা, আমি কি কোনো অপরাধ করেছি? জানি না, তবে মনে হয় আপনি এখানে এসে ভুলই করেছেন। আপনার রাধারানী কে তা আমি চিনি কিনা বলতে পারছি না, তবে সে রাধারানীর ব্যাপারে একটু কিছু শুনলে বলতে পারবো আমি তার কোনো খোঁজ দিতে পারবো কিনা। রুক্মিণী রায় সেই রথের কথা এরপর সবিস্তারে বললেন, কেবল তার দেওয়া অর্থ আর বস্ত্রের কথা কিচ্ছু বললেন না। রাধারানী বললেন, স্পষ্ট কথা মার্জনা করবেন, কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে
আপনাকে রাধারানীর কোনো কথা আমার বলতে সাহস হচ্ছে না, কারণ আপনাকে দয়ালু লোক বলে মনে হচ্ছে না। যদি আপনি তেমন দয়ালু হতেন, তাহলে আপনি যে ভিখারি বালিকার কথা বললেন, তাকে অমন দুর্দশাপন্ন দেখে অবশ্যই তাকে কিছু সাহায্য করতেন। কই, সাহায্য করার কথা তো কিছু বললেন না আপনি। সাহায্য আমি বিশেষ কিছুই করতে পারিনি। আসলে আমি সেদিন নৌকো করে রথ দেখতে এসেছিলাম, পাছে কেউ জানতে পারে, এই জন্য ছদ্মবেশে রুক্মিণী কুমার রায় পরিচয় লুকিয়ে এসেছিলাম। বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো, বোটে থাকার আর সাহস হয়নি, তাই একা পারে উঠে এসেছিলাম। সঙ্গে যা অল্প কিছু ছিল তাই রাধারানীকে দিয়েছিলাম, কিন্তু সে অতি সামান্য। পরদিন ভোরবেলা এসে ওদের খোঁজ খবর নেব এই ভেবেছিলাম, কিন্তু সেই রাতেই আমার বাবার অসুস্থতার খবর পেয়ে আমাকে কাশী চলে যেতে হয়েছিল। বাবা অনেকদিন অসুস্থ ছিলেন। কাশী থেকে প্রায় বছরখানেক পর ফিরেছিলাম। 1 বছর বাদে আমি ফিরে এসে আবার সেই কুটিরের খোঁজ করেছিলাম জানেন, কিন্তু তাদের আর সেখানে দেখতে পাইনি, মানে তারা সেখানে আর ছিলেন না। একটা কথা জিজ্ঞাসা করতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ বলুন। সেই রথের দিন অন্ধকারে বৃষ্টি বাদলের মধ্যে আপনাকে নিশ্চয়ই সেই কুটিরেই আশ্রয় নিতে হয়েছিল। আপনি আপনি কতক্ষণ ছিলেন সেখানে? বেশিক্ষণ নয়। আমি যা রাধারানীর হাতে দিয়েছিলাম তা দেখার জন্য রাধারানী ঘরের মধ্যে আলো জ্বালতে গেল, আর আমি সেই অবসরে তার কাপড় কিনতে চলে এলাম। আর কিছু কি দিয়ে এসেছিলেন? আর কি দেব, একটা ছোট নোট ছিল, সেটা কুটিরে রেখে এসেছিলাম। নোটটা ওভাবে দেওয়া বোধহয় ঠিক হয়নি আপনার। তারা মনে করতে পারতো যে আপনি নোটটা ভুল করে ফেলে গিয়েছেন। না না, আমি পেন্সিলে লিখে দিয়েছিলাম রাধারানীর জন্য। তাতে নিজের নাম স্বাক্ষরও করেছিলাম, রুক্মিণী কুমার রায়। যদি সেই রুক্মিণী কুমারকে সেই রাধারানী খুঁজে থাকে, এই ভরসাতেই বিজ্ঞাপনটা তুলে রেখেছিলাম। তাই বলছিলাম, আপনাকে দয়ালু বলে মনে হয় না। যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শনের জন্য ফুলের কুঁড়ির ভেতর যেমন বৃষ্টির জল ভরা থাকে, আর ফুলটি নিচু করলেই যেমন সেই জল ঝরঝর করে পড়ে যায়, রাধারানী এইটুকু কোনো মতে বলেই মুখ নিচু করতেই তার চোখের জল ঝরঝর করে পড়তে লাগলো। ফুলের কুঁড়ির ভেতর যেমন বৃষ্টির জল ভরা থাকে, ফুলটি নিচু করলেই যেমন সেই জল ঝরঝর করে পড়ে যায়, রাধারানীও এইটুকু কোনো মতে বলে মুখ নিচু করতেই তার চোখের জল ঝরঝর করে পড়তে লাগলো। তখনই যেদিকে রুক্মিণী কুমার ছিলেন সেই দিকের মাথার কাপড়টা বেশি করে টেনে দিয়ে সে ঘর থেকে বের হয়ে গেলেন রাধারানী। রুক্মিণী কুমার বোধহয় চোখের জলটুকু দেখতে পাননি, বা হয়তো দেখে থাকবেন, কে জানে, বলা যায় না। বাইরে এসে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে চোখের জলের দাগ মুছে রাধারানী ভাবতে লাগলেন, ইনি তো রুক্মিণী কুমার, আমিও সেই রাধারানী। দুজনেই দুজনের জন্য মন তুলে রেখেছি। এখন উপায়, আমি যে রাধারানী তা ওনাকে বিশ্বাস করাতে পারি, কিন্তু তারপর উনি কোন জাতি তা কে জানে। অবশ্য জাতিটা এখনই জানতে পারা যায়, কিন্তু উনি যদি আমার জাতি না হন, তবে তো ধর্মের বন্ধন হবে না, চিরন্তন যে বন্ধন তাও ঘটবে না, প্রাণের বন্ধনও ঘটবে না। তবে তার সঙ্গে আর কথা বলে কি হবে? না হয় এ জন্মটা রুক্মিণী কুমারের নাম জপ করেই কাটাবো। এতদিন তো সেই জপ করেই কাটিয়েছি। জোয়ারের প্রথম বেগটা কেটেই গেছে, বাকি কালটুকু এভাবেই কেটে যাবে। এই ভাবতে ভাবতেই রাধারানীর নাকের পাটা ফুলে উঠল, ঠোঁট দুটো ফুলে উঠল,
আর মুহূর্তের মধ্যে চোখ দিয়ে আবারও ঝরঝর করে জল পড়তে লাগলো। আবারও জল দিয়ে মুখ চোখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে রাধারানী আবারও ভাবতে লাগলেন, যদি আমার জাতি হন তাহলেই বা ভরসা কি? উনি তো দেখছি প্রাপ্তবয়স্ক, অবিবাহিত হবেন এমন সম্ভাবনা কি আছে? তা হলেনই বা বিবাহিত? না না, তা হবে না। নাম জপ করে মরি সে অনেক ভালো, কিন্তু সতীন সইতে পারবো না। তবে এখন কি করব? জাতির কথাটা জিজ্ঞাসা করেই বা কি হবে? তাহলে রাধারানীর পরিচয়টাই দিই। আর উনি কে তা জেনে নি, কেননা রুক্মিণী কুমার তো ওর নাম নয়, তা তো শুনলাম। যে নাম জপ করে মরতে হবে সেটাই শুনেনি বরং। তারপর বিদায় দিয়ে কাঁদতে বসি। বসন্ত, না বুঝে না জেনে এই জিনিস কেন পাঠালি? জানিস নাকি, এ জীবন সমুদ্র অমন করে মন্থন করতে গেলে কারো কপালে অমৃত, কারো কপালে বিষ ওঠে। আচ্ছা, পরিচয়টা তো দি। এই ভেবে রাধারানী যা প্রাণের থেকেও বেশি যত্ন করে তুলে রেখেছিলেন তা বের করে আনলেন। সেই নোটটা, আগেই বলেছি, রাধারানী তা তুলে রেখে দিয়েছিলেন। রাধারানী সেটা আঁচলে বাঁধতে বাঁধতে ভাবতে লাগলেন, আচ্ছা, আর যদি মনের বাসনা পূর্ণই হয় তখন শেষ কথাটা কে বলবে? ছি 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 ছি, তা আমি পারবো না। বসন্তকে যদি আনতাম। আচ্ছা, ওনাকে এখন দুদিন বসিয়ে রেখে বসন্তকে আনতে পারবো না? উনি না হয় সেই দুদিন আমার লাইব্রেরি থেকে বই পড়ুন না। পড়াশোনা করেন না নাকি? ওরই জন্য তো লাইব্রেরি করে রেখেছি। তা যদি দুদিন থাকতে রাজি না হন, ওনার যদি কাজ থাকে, তবে কি হবে? ওনার আর আমার সে কথাটার কি হবে? ক্ষতি আর কি হবে? ইংরেজের মেয়ের কি হয়? ক্ষতি হয় বলে তো শুনিনি। আমাদের দেশে তাদের নিন্দা হয় ঠিকই, তা আমি দেশের লোকের নিন্দের ভয় কোন কাজটাই পা করি? এই যে 19 বছর বয়স পর্যন্ত আমি বিয়ে করলাম না, এতে তো কত লোকে কত কিছু বলে। আমি তো বুড়ি বয়স পর্যন্ত কুমারী, তাই এই কাজটা না হয় ইংরেজের মেয়ের মতোই হলো। কিন্তু তাও যেন হলো, তাতেও সমস্যা আছে। আসলে নিয়ম হলো পুরুষ মানুষই কথাটা পারবে, কিন্তু ইনি যদি কথাটা না পারেন যদি, তবে তবে হে ভগবান, বলে দাও কি করব আমি? লজ্জাও তুমি দিয়েছ, আর যে আগুনে আমি পড়ছি সে আগুনও তুমিই দিয়েছ। এই আগুনে কি সে লজ্জা পড়বে না? তুমি এই সহায়হীনা অনাথাকে দয়া করে পবিত্রতার আবরণে ঢেকে শুধু লজ্জার আবরণটুকু কেড়ে নাও। দয়া করো আমাকে, তোমার কৃপায় যেন আমি এক মুহূর্তের জন্য মুখরা হতে পারি। ভগবান বোধহয় সে কথাটাও শুনলেন। রাধারানী হাসতে হাসতে খুশি মনে রুক্মিণী কুমারের কাছে এসে দাঁড়ালে রুক্মিণী কুমার বললেন, আপনি আমাকে বিদায় দিয়েও যাননি। আমি যে কথা জানবার জন্য এসেছি তাও জানতে পারিনি, তাই এখনো যাইনি। আপনি যে রাধারানীর জন্য এসেছেন সেটা আমারও মনে আছে। এই বাড়িতে একজন রাধারানী আছে বটে, তবে সে আপনার পরিচিত কিনা সেই কথাটাই জানতে গেছিলাম। আচ্ছা, তারপর? রাধারানী কথাটা বলেই স্মিত হেসে নিজের পায়ের দিকে তাকিয়ে হাতের চুড়ি খুঁটতে খুঁটতে সেই ঘরেই বসানো একটি পাথরের তৈরি মূর্তির দিকে তাকিয়েছিলেন। রুক্মিণী কুমারের প্রশ্নের উত্তরে
মুখ ঘুরিয়ে তার দিকে তাকিয়ে বললেন, আপনি বলেছেন রুক্মিণী কুমার আপনার সঠিক নাম নয়। রাধারানীর কাছে যে আরাধ্য দেবতা, তার নাম পর্যন্ত এখনো সে শুনতে পায়নি। আরাধ্য দেবতা? সেটা কে বলল? নাম ওইভাবেই জিজ্ঞাসা করতে হয়। আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। রাধারানী কোনোভাবে লুকিয়েই দুহাত জোর করে মনে মনে বললেন, জয় জয় জগদীশ্বর, তোমার কৃপা অনন্ত। আমি রাজা দেবেন্দ্র নারায়ণের নাম শুনেছি। আমাকে সকলেই অমন রাজা বলে, আমাকে যে কুমার বলে সেও ততটাই সম্মান করে। এতক্ষণে আমার সাহস বাড়ল, জানলাম যে আপনি আমার স্বজাতি। এখন সাহস পেয়ে একটা কথা বলি। নিশ্চয়ই। আপনাকে আজ আমার আতিথ্য গ্রহণ করতেই হবে। সে কথা পরে হবে, আগে বলুন রাধারানী কই? খাওয়া দাওয়ার পর সে কথা বলবো। দেখুন, মনে দুঃখ থাকলে খাওয়াতে তৃপ্তি আসে না। রাধারানীর জন্য এত দুঃখ কেন? তা জানি না, বড় দুঃখ, 8 বছরের দুঃখ, তাই জানি। রাধারানীর পরিচয় দিতে আমার কিছুটা সংকোচ বোধ হচ্ছে। আপনি আপনি রাধারানীকে পেলে কি করবেন? কি আর করব, একবার দেখব। তাকে একবার দেখার জন্য এই 8 বছর ধরে এত কষ্ট পেলেন? কত রকমের মানুষ থাকে। আচ্ছা, আমি খাওয়া হলে আপনাকে আপনার রাধারানীকে দেখিয়ে দেব। ওই যে বড় আয়নাটা দেখছেন, ওর ভিতরে দেখাবো। চাক্ষুষ দেখতে পাবেন না। কেন? চাক্ষুষ দেখাতেই বা আপনার এত আপত্তি কেন? আমি যে 8 বছর ধরে তার অপেক্ষায় আছি। এই কথাটা খুব একটা বিশ্বাস করতে পারলাম না। আচ্ছা, আপনি 8 বছর আগে তাকে যখন দেখেছিলেন, তখন তার বয়স ঠিক কত ছিল? 11 হবে। 11 বছরের মেয়ের জন্য অনুরাগ? কেন, হয় নাকি? কখনো শুনিনি। তবে মনে করুন কৌতূহল। সে আবার কি? শুধুই দেখার ইচ্ছা। বেশ তো, দেখাবো, তবে ওই বড় আয়নার ভেতর। আপনি বাইরে থাকবেন। কেন? সামনে আসতে তার আপত্তি কিসের? সে কুলের কুলবতী, আপনিও তো তাই। আমার কথা আলাদা। আমার বিষয় আশয় আছে, আমি নিজে তার দেখাশোনা করি, সুতরাং সকলের সামনেই আমাকে বের হতে হয়। তাছাড়া আমি কারো অধীন নই, আর সে তার স্বামীর অধীন। স্বামীর অনুমতি ছাড়া। স্বামী? হ্যাঁ। আশ্চর্য হলেন যে? তিনি বিবাহিতা? হিন্দুর মেয়ে, 19 বছর বয়স তার, বিবাহিতা হবে না? কি হলো, হঠাৎ মাথায় হাত দিয়ে ভাবতে বসলেন যে? কেন, আপনি কি তাকে বিয়ে করতে চেয়েছিলেন? কেন, এমন ইচ্ছে রাখা কি দোষের? আপনার এমন ইচ্ছার কথা রানীজি জানতে পেরেছেন কি? রানীজি কেন, এর ভিতর আর কেউ নেই। রাধারানীর সঙ্গে দেখা হবার অনেক বছর আগেই আমার স্ত্রী মারা যান। জয় জগদীশ্বর। আর কিছুক্ষণ যেন আমার এমনই সাহস থাকে। তা বলছি, শুনলেন তো, রাধারানী পরস্ত্রী। এখনো কি তার সাথে দেখা করার ইচ্ছে আছে? আছে বই কি। না, মানে সেটা কি আপনার উচিত? দেখুন, রাধারানী আমার খোঁজ করছিলেন কেন, তা কিন্তু এখনো আমার জানা হয়নি। আপনি রাধারানীকে যা দিয়েছিলেন তা পরিশোধ করবে বলে। আপনি ফেরত নেবেন কি? যা দিয়েছি তা পেলে নিতেই পারি। কি কি দিয়েছিলেন? একটা নোট। ও হ্যাঁ, এই নিন। রাধারানী আঁচল থেকে সেই নোটটি খুলে তার রুক্মিণী কুমার ওরফে দেবেন্দ্র নারায়ণের হাতে দিলেন। দেবেন্দ্র নারায়ণ দেখলেন তার হাতে লেখা রাধারানীর নাম এখনো সে নোটে লেখা রয়েছে। দেখে বললেন, আচ্ছা, এই নোট কি রাধারানীর স্বামী দেখেছেন কখনো? রাধারানী কুমারী। স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলেছিলাম।
তা সব তো শোধ হলো না। আর কি বাকি? 2 টাকা আর কাপড়। সব ঋণ যদি এখনই পরিশোধ হয়ে যায় তবে আপনি না খেয়েই চলে যাবেন। পাওনা বুঝে পেয়ে গেলে কোনো মহাজন কি আর বসে থাকে? আপনার ঋণের বাকিটা খাওয়ার পর রাধারানী দিয়ে দেবে। আমার যে এখনো অনেক পাওনা বাকি। আবার কি? রাধারানীকে মন প্রাণ দিয়েছি, কই তা তো পাইনি। অনেক দিন পেয়েছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেক দিন নিয়েছেন, তার সে দেনাটা শোধ হয়ে গেছে। সে কি তা বললে হবে? সুদ কিছু পাবো না? পাবেন বই কি। কি পাবো? শুভ লগ্নে সুতহিবুক যোগে এই অধম নারী দেহ আপনাকে দিয়ে রাধারানী ঋণ থেকে মুক্ত হবে। এই বলে রাধারানী ঘর থেকে বের হয়ে গেলেন। এরপর রাধারানীর কথা মতো দেওয়ানজি এসে রাজা দেবেন্দ্র নারায়ণকে বাইরের ঘরে নিয়ে গিয়ে যথেষ্ট সমাদর করে বসালেন। নির্দিষ্ট সময়ে রাজা দেবেন্দ্র নারায়ণ খেতে বসলেন। রাধারানী নিজে তাকে খেতে দিলেন। খাওয়া হয়ে যাবার পরে রাধারানী বললেন, আপনার নগদ 2 টাকা আর কাপড় এখনো বাকি আছে। কাপড় পরে ছিঁড়ে ফেলেছি আর টাকাটাও খরচ করে ফেলেছি, তাই তার ফেরত দেওয়ার জো নেই। তার বদলে আপনার জন্য যা রেখেছি আপনি তাই গ্রহণ করুন। এই বলে রাধারানী বহু মূল্য হীরের হার বের করে দেবেন্দ্র নারায়ণের গলায় পরিয়ে দিতে গেলেন। দেবেন্দ্র নারায়ণ নিষেধ করে বললেন, যদি এইভাবে দেনা শোধ করবে, তোমার গলায় যে ছড়া আছে তাই নেব। রাধারানী হাসতে হাসতে নিজের গলার হার খুলে দেবেন্দ্র নারায়ণের গলায় পরালেন। দেবেন্দ্র নারায়ণ বললেন, সব শোধ হলো, কিন্তু এবার আমি একটু ঋণী হয়ে রইলাম। যে কিসে? সে 2 পয়সার ফুলের মালার দাম ফেরত পেলাম যদি, তাহলে তো এখন সেই মালাও ফেরত দিতে আমি বাধ্য। রাধারানী আর কিছু বললেন না, শুধু হাসলেন। দেবেন্দ্র নারায়ণ নিজে যে মুক্তোর হার পরে এসেছিলেন তা রাধারানীর গলায় পরিয়ে দিলেন। এই ফেরত দিলাম। শাঁখ বাজালো কে? আগে আমি বাজালাম, আপনার দাসী চিত্রা। কেন বাজালি? কিছু পাবো বলে। বলা বাহুল্য যে চিত্রা তার প্রাপ্য পুরস্কার পেয়েছিল, কিন্তু তার কথাটা মিথ্যে ছিল, কারণ রাধারানী তাকে শিখিয়ে পড়িয়ে দরজার কাছে বসিয়ে এসেছিলেন নির্দিষ্ট সময়ে শাঁখ বাজানোর জন্য। এরপর একান্তে বসে রাধারানী আর দেবেন্দ্র নারায়ণ দুজনের মনের কথা একে অপরকে বললেন। রাধারানী দেবেন্দ্র নারায়ণকে একে একে সেই রথের দিনের দেখা হওয়ার পর যা যা ঘটেছিল, তার ঠাকুরদার বিষয় সম্পত্তির কথা, তার উইল নিয়ে মোকদ্দমার কথা, সেই জন্যে রাধারানীর মায়ের বাসভবন ছেড়ে দেওয়ার কথা, মায়ের মৃত্যুর কথা, কামাখ্যা বাবুর কাছে আশ্রয়ের কথা, প্রিভি কাউন্সিলের ডিক্রির কথা, কামাখ্যা বাবুর মৃত্যুর কথা, সমস্তটা বললেন। বসন্তের কথাও বললেন, নিজের বিজ্ঞাপনের কথা বললেন। কাঁদতে কাঁদতে হাসতে হাসতে এত বছরের জমে থাকা সব কথা তাকে বললেন রাধারানী। চড়া গ্রীষ্মের পাহাড় যেমন বৃষ্টিতে ঠান্ডা হয়ে যায়, দেবেন্দ্র নারায়ণও তেমন শীতল হলেন তার রাধারানীর কথা শুনে। তারপর তিনি রাধারানীকে জিজ্ঞাসা করলেন, তোমার তো কেউ নেই, কিন্তু এ বাড়িতে তাও এত লোকজন। দুঃখের দিনে আমার কেউ ছিল না, এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব জুটেছে। আমি অল্প বয়সে একা থাকতে পারি না, এজন্য যত্ন করে তাদের সবাইকে এই বাড়িতেই রেখেছি। আচ্ছা, তাদের মধ্যে কি এমন কেউ আছেন যে তোমাকে এই দিন দরিদ্রকে দান করতে পারে? তাও আছে। তবে তাকে সেই শুভলগ্নযুক্ত সুতহিবুক যোগটা খুঁজতে বলো না কেন? বোধহয় এতক্ষণে সে কাজটাও হয়ে গেছে।
তোমার সঙ্গে রাধারানীর দেখা করার অন্য কোনো কারণ যে থাকতে পারে না, তা এই বাড়িতে সকলেই জানে। খবর নেব কি? হ্যাঁ, সেই ভালো, দেরি করে হবেই বাকি। চিত্রা, আগে দিন টিন কিছু ঠিক হলো কি? হ্যাঁ, দেওয়ানজি পুরোহিত মশাইকে ডেকে পাঠিয়েছিলেন। পুরোহিত মশাই আগামীকাল বিয়ের জন্য ভালো দিন আছে বলে গেছেন। দেওয়ানজি নিজে সমস্ত ব্যবস্থা করছেন। তখন বসন্ত এলেন, কামাখ্যাবাবুর ছেলেরা, তার পরিবারের অন্যরা এলেন, আর যত বসন্তের কোকিল, সময়ের বন্ধু, সকলেই এলেন। দেবেন্দ্রনারায়ণের বন্ধু ও সঙ্গী সাথীরাও এলেন। অনেক দিন পর দুই সখী মুখোমুখি বসে গপ্প করলেন। বসন্ত কুমারী রাধারানীকে বললেন, তোমার কি আক্কেল ভাই বসন্ত? কেন, কি আক্কেল ভাই রাধারানী? যাকে তাকে তুমি চিঠি দিয়ে পাঠিয়ে দাও কেন? কেন, লোকটা কি করেছে বলো দেখি। রাধারানী সমস্ত কথা বললেন। শুনে বসন্ত বললেন, ও মা, সত্যি রাগের কথাই তো বটে। সুদ সহ দেনা পাওনা বুঝে নেয় এমন মহাজনকে যে বাড়ি ছিনিয়ে দেয়, তার উপর তো রাগ হওয়াটাই স্বাভাবিক। তোর সেই দোষেই আজ আমি তোর গলায় দড়ি দেব। এই বলে রাধারানী যে হীরের হার রুক্মিণী কুমারকে পরাতে গিয়েছিলেন, তা এনে এবার বসন্তের গলায় পরিয়ে দিলেন। পরের দিন শুভ লগ্নে দেবেন্দ্রনারায়ণ রায়ের সঙ্গে রাধারানী দেবীর শুভ বিবাহ সম্পন্ন হল। শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প রাধারানী। আজকের প্রশ্ন, কার সঙ্গে রাধারানীর বিবাহ হল? গত সপ্তাহের তাসের দেশ গল্পে প্রশ্ন ছিল, রানী রাজাকে কোথায় নিয়ে যেতে চাইলেন? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন রকি, বর্ণালী দত্ত, মৌসুমী অধিকারী, সিদ্ধার্থ বিশ্বাস, ভাগ্য দেবী, সৃজন দত্ত, রিঙ্কি ঘোষ, সুদীপ দে, দীপঙ্কর ও কৌশিকী শীল। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।